জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনে নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, এবং আজকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা দারুণ মানুষ। তবে সেই আয়োজনে কিন্তু যুক্ত হতে পারেন আপনি, অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি আপনার যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতেই চাইতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে দেরি না করে এখনই লিখতে থাকুন। এবং আজকে আমাদের সাথে দারুণ কিছু মানুষ যুক্ত হয়েছে, আমি যেটি বলছিলাম, এবং আমি ভীষণ উচ্ছ্বসিত এবং আমি কৃতজ্ঞ যে তারা আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সাথে রয়েছেন আমার ভীষণ পছন্দের একজন মানুষ, সালমান মুক্তাদির। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো আছে। আপনার এখানে আসলে আমার সবসময় ভালোই লাগে। আপনাকে পেলেও আমার ভালো লাগে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় দিয়েছেন এবং কৃতজ্ঞতা। দর্শক, একই সাথে আমাদের সাথে রয়েছেন দারুণ গুণী একজন মানুষ। অনেকগুলো আসলে তার পরিচয় এখানে আমার, যদিও 2টা লেখা আছে, অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু উনি অনেক কিছু পারেন মানে অনেক কিছু পারেন। রুকাইয়া জাহান চমক, স্বাগত আপনাকে আমাদেরকে চমকিত করবার জন্য। Thank you so much, but you don't like me? You say that you like me a lot. শুরুতেই কম্পিটিশন ছিল না। অবশ্যই আপনাকে পছন্দ করি বলে হচ্ছে যে আপনারা যারা এখানে আসেন আমার ভীষণ পছন্দের। আমি তাদেরকে অনেকবার বলি, রিকোয়েস্ট করি, এবং অবশ্যই আপনি পছন্দের। I'm just kidding. দর্শক, আপনাকে থাকতে হবে, লিখতে হবে আপনার যে কোনো ইচ্ছা এবং মন্তব্য, প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। এবং আরেকজন ভীষণ পছন্দের মানুষ, উনিও আমার খুব পছন্দের, সৌমিক ভাই। আমি নানান সময় তাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম আবদার করি এবং তিনি সেটি রাখেন। উপস্থাপক, কন্টেন্ট নির্মাতা এবং উদ্যোক্তা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। অবশ্যই ভালো আছেন? অবশ্যই। আপনার এখানে আমি ফাইনালি আবার আসতে পেরে খুব খুশি হচ্ছি। না, আপনি আমাদেরকে সময় দেন, আমার ভালো লাগে যে আপনাদের সাথে কথা বললে অনেক কিছু শিখি। সো আসলে শেখার প্রক্রিয়াতে একটা কমন প্রশ্ন থাকে আমাদের, সেটা আমি করছি না এবার, কারণ এই প্রশ্নটা আমি আপনাদের প্রত্যেককে করেছি, আপনারা ফেমাস কিনা। মজার বিষয় হচ্ছে যে আমি আজকে এই পোস্টটা দেওয়ার পরে আমাদের টেলিভিশন থেকে সেখানে অনেকে লিখেছেন তারা তো অলরেডি ফেমাস, সবাই এরকম লিখছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই প্রশ্নটা করা কিঞ্চিত অযাচিত, এবং সেই কারণে আমি আজকে এটা, মানে আমি সচরাচর এই প্রশ্নটা বাদ দেই না, আজকে বাদ দিলাম। কিন্তু এই যে আমি একটা বিষয় বললাম যে আমি আপনাদের কাছ থেকে শিখি, এটা আসলে আমার একটা শেখার প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হচ্ছে একটা স্ক্রিনে আমাকে শিখতে হয়, আপনারা সারাক্ষণ সেই স্ক্রিনে থাকেন, টেলিভিশনের স্ক্রিন না, যেটা আমরা সবসময় দেখে অভ্যস্ত, আমরা বড় হয়েছি সেভাবে। কিন্তু এই স্ক্রিনটা হচ্ছে মোবাইলের স্ক্রিন। ইউটিউব, ফেসবুকে আপনাদেরকে দেখা যায়, সেখানে আপনারা বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করেন, এবং সেটি বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট, যেটি আপনাদেরকে ম্যানারিজম থেকে শুরু করে বিভিন্ন তথ্যের যে উপকরণ কিংবা তথ্য সম্পর্কে জানা, কিংবা যে কোনো বিষয় সম্পর্কে জানা, সেটি জানান। মানে মনে হচ্ছে নিজেকে কখনো যে সালমান মুক্তাদির একজন শিক্ষক? কখনোই মনে হয়নি, কিন্তু সালমান মুক্তাদির একজন ফুল টাইম লার্নার বা একজন ছাত্র সব সময়। আমার কাছে মনে হয় শিখার কোনো শেষ নেই। আমি ইভেন আজকে আসার আগেও শিখছিলাম। আমি শিখতে খুব পছন্দ করি, নতুন কাজ। আর শুধু শিখা না, সেটাতে আমার মাস্টার হওয়ার বা মাস্টার করার একটা ডেডিকেশন আমাদের অলওয়েজ থাকে। আচ্ছা, মানে সালমান মুক্তাদিরকে আমি তাহলে শিক্ষক বলবো না? না, কখনোই না। চমক, আপনি আমাদেরকে, আমি বলছিলাম যে চমকিত করছেন কিভাবে, একটু আগে বলছিলাম যে আপনি অনেক কিছু জানেন, সেই জানার মধ্যে পরে আসছি। কিন্তু আমি রিসেন্টলি আপনাকে যেহেতু ফলো করি আমরা সবাই মিলে, এবং সেখানে দেখছি দারুণ কিছু কন্টেন্ট আপনি উপহার দিচ্ছেন, এবং সেটার মাধ্যমে আমরা নানান কিছু সম্পর্কে জানছি। বিশেষ করে আপনি একটা কন্টেন্ট তৈরি করেছেন গামছা নিয়ে। আমার ধারণা এরকম কন্টেন্ট কবে হয়েছে আমার মনে নেই আসলে। আমি অনেক দিন ধরে এই ফেসবুককে ফলো করি অনেককে, কিন্তু গামছা নিয়ে পার্টিকুলারলি কেউ কন্টেন্ট করেছে এটা আমার চোখে পড়েনি। হয়তো আমার জানার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। এই যে চমকপ্রদ ব্যাপার নিয়ে যখন চমক দিচ্ছেন, কেন, কি কারণ? আচ্ছা, কি কারণ? Oh my God!
আসলে নিশ্চয়ই একটা উদ্দেশ্য বড় আছে। চমক আজকে তোমার বলতেই হবে। one fine morning I just decided কি আমি বাসায় বসে জাস্ট মোবাইলটা নিয়ে আমি কিছু ইনফরমেটিভ ভিডিও বানাবো। এই ধরনের এত আয়োজন করে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কন্টেন্ট বানাবো এই ধরনের কোনো প্ল্যানই আমার ছিল না। তো প্রথমে আমার ফার্স্ট কন্টেন্ট ওয়াজ ইলিশ। আমি চিন্তা করলাম যে মাসে বাজারটা কাছেই আমার, হ্যাঁ খুব বেশি দূরে না, তো যাই ইলিশটা আমি মাছের বাজারে যেয়ে করি। সামহাও এটা এত ভালো মানুষ পছন্দ করছে, তখন আমার মনে হচ্ছে আচ্ছা এভাবেই তো তাহলে বানানো যায়। সো ইট ওয়াজ নট একদম প্ল্যান্ড। প্রথমটা ভালো হওয়ায় আমার মনে হচ্ছে এটা এই ফর্মেই বানাই। বাট একটা জিনিস আমার মাথায় ছিল যে এই যে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক, এরকম একটা ইনফরমেটিভ ভিডিও আমার বানানোর মানে বাসায় বসে হলেও বানাতাম আমি। কারণ আমার মনে হয় আমি আমার থ্রুতে যদি এই জেনারেশন কিছু হলেও আমার পুরনো হিস্ট্রি, আমাদের কালচার, আমাদের হেরিটেজ এগুলো নিয়ে একটু হলেও জানতে পারে, আমার মনে হয় আমি মিনিংফুলি আমার কন্ট্রিবিউশনটা করতে পারি। আমার মানে ওই যে গ্রেটার ফেম অর গ্রেটার ফেম কাম উইথ গ্রেটার রেসপন্সিবিলিটিস আমার মনে হয়। সো ওই জায়গা থেকে শমিক ভাই আমি একটু ফিরতে চাই আপনার কাছে, যেখানে ঠিক চমক আপু শেষ করলেন যে একটা উদ্দেশ্য, একটা বার্তা পৌঁছে দিতে চান আপনি আপনার কাজের মাধ্যমে যখন উপস্থাপনা করেন। অনেক অনেক সেলিব্রিটি মানুষের সাথে দেখা হয়, সম্প্রতি আপনাকে দেখা গেছে অনেক সুন্দরীদের মাঝে অনেকক্ষণ ধরে থাকতে হয়। মানে এই যে উপস্থাপনাটা একটা শৈলী, কথা বলাটা আমরা বলি যে একটা শৈলী, এবং সার্বিকভাবে আমরা তখন শিখি। আমরা যখন ছোটবেলা বিটিভি দেখে বড় হয়েছি তখন বিটিভিতে এত চমকপ্রদভাবে দারুণভাবে বাংলা বলতেন, আমরা সেটা গোগ্রাসে গিলতাম। একটা ঝামেলা হয়ে গেছে, এখনকার সবাই এত দুর্দান্তভাবে মানে সবকিছু মিশ্রণ ঘটিয়ে কথা বলে, এবং তখন মনে হয় কি যে আচ্ছা আসলে আমি কি নিচ্ছি কি পাচ্ছি। এবং আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আসলে শিখতে চাই আপনাদের কাছ থেকে, এই উপস্থাপনা করবার সময় আপনার কি এটা মনে থাকে কিনা, বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে? উপস্থাপনার ক্ষেত্রে অনেক চেষ্টা করি যে একদম মিশ্রিতভাবে কথা না বলার, বাট আসলে এখন যেটা মানুষের অভ্যাস হয়ে গেছে যেভাবে শুনতে চায়, এখন আমি যার জন্য কন্টেন্ট বানাচ্ছি বা যারা আমার দর্শক, ওরা যদি একটা সার্টেন টাইপ অফ কন্টেন্ট দেখে অভ্যস্ত হয় বা সার্টেন টাইপ অফ কথাবার্তায় ওরা অভ্যস্ত থাকে, তখন ওভাবেই আসলে ডেলিভার করার চেষ্টা করি। যে এখন আমি বলছি আমার অনেক ইংলিশ ওয়ার্ড চলে আসছে, সেটা আসলে এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। বাট আপনার সাথে কথা বলতে গেলে আমার একটু আসলে কনফিডেন্স কমে যায়, বিকজ আপনি যেভাবে টানা এতগুলো বাংলা শব্দ বলতে পারেন, এটা হয়তো আমার উপস্থাপনাতে আমাকে কেউ লিখে দিলে তখন পারবো, বাট এটা আসলে আমাদের একটা খারাপ দিকই বলবো, কারণ আমাদের এই চর্চাটা এখন আর নেই, যার কারণে দেখা যাচ্ছে অনেক মিশ্রণ, অনেক ভাষা, অনেক শব্দ মিশ্রণ করে একটা ডিফারেন্ট টাইপের কথাই হচ্ছে। বাট এটাও আসলে এখন মানুষ এটাতে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে এটা আমাদের এইভাবে কেটার করতে হয়। মুখ আপনার কাছে ফিরছি, আপনি মিনা কার্টুন দেখেছেন? হ্যাঁ, মিনা কার্টুনে ওই যে আলাদিনের চেরাকটা যখন করতো তখন এই দৈত্য এসে জিজ্ঞেস করতো তুমি কি নায়িকা হতে চাও? আমি লাস্ট বারই এখানে এটা বলে গেছি, আমার মাত্র মনে পড়ল লাস্ট বারই আই সে দ্যাট হ্যাঁ সিনেমার নায়িকা হতে চাও। নায়িকা আপনি হতে চান? নায়িকা সিনেমার নায়িকা হতে চান? হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ। আচ্ছা, তাহলে সিনেমার নায়িকার ক্ষেত্রে একটা আগ্রহ আছে। কিন্তু আমি যেই কারণে এই ব্যাপারটা জানতে চাওয়া সেটি হচ্ছে যে আমি একটু আগে ভাইয়ের কাছে বিটিভির একটা প্রসঙ্গ টেনেছিলাম, সেখানেও এরকম নানান ধরনের শিক্ষামূলক ব্যাপারগুলো বিটিভি থেকে, ওই স্ক্রিন থেকে, টেলিভিশন স্ক্রিন থেকে দেওয়া হতো। আমরা যখন এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের তখন হয়তো ওই ব্যাপারটা প্রয়োজন ছিল, মিনার কার্টুনের মাধ্যমে বা সামাজিক বিভিন্ন অ্যাডের মাধ্যমে তখন এই ব্যাপারগুলো প্রয়োজন ছিল। এখন আমাদের কাছে কোন ব্যাপারটা বেশি প্রয়োজন? আমি যখন বলি যে আমরা আসলে ধরেন রাজনৈতিকভাবে অনেক সচেতন হয়েছি, এখন সামাজিকভাবে সচেতন হয়েছি, খুব ভালো, ইতিবাচক, কিন্তু কোনো একটা পয়েন্টে গিয়ে মনে হয় যে আমরা এই সচেতনতাটা প্রকাশ করতে পারি না। আর আমাদের এখন প্রকাশভঙ্গিটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে নেতিবাচক শব্দে আমরা কথা বলি, সেটা কি চমক? সরি আই লস্ট তোমার নাম চমক? সেটা কি ঠিক কিনা? সেটা কি ঠিক হচ্ছে কিনা? কথা বলছি না, মিশ্র হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে যে পলিটিক্যালি সচেতন থাকবার পরেও সেটা যখন উপস্থাপন করি সেটা খুব খারাপভাবে উপস্থাপন করি, সেটা কি আসলে ঠিক কিনা? মানে কথায়, ল্যাঙ্গুয়েজে, কমেন্টে।
আমি এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ আমার মনে হলো যে প্রশ্নটা একটু আমি এটা আসলে আমার যতদূর মনে হয় যে আমার একটা খুব ফেভারিট ক্যাম্পেইন ছিল, কোন ব্র্যান্ডের বলছি না, বাট এই লাইনটা আমার খুব পছন্দ। সেটা হচ্ছে যে ইন্টারনেটে দুনিয়া জানতে হবে, কখন আমাদের থামতে হবে। এটা আমার খুব পছন্দের একটা লাইন। সো আমরা আসলে এই এখন বুঝতে পারছি থামার জায়গাটা আমরা আসলে এখন পর্যন্ত জানি না। এটাকে ইউজ করব, কতটুকু বলবো। আচ্ছা, বা যে খারাপ ভাষায় আমরা বলছি বা কমেন্টগুলোতে যে লেভেল আমরা গালাগালি করছি, এটা কতটুকু ঠিক হচ্ছে? আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশে এটা একটা কোর্স হওয়া উচিত, কিভাবে হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া। কারণ আমরা এখনো আমার মনে হয় জানি না যে কিভাবে আসলে ইউজ করতে হয়। সো এটা একটা কোর্স হওয়া দরকার। তাহলে হয়তো ওই যে পাঠ্যপুস্তকে একদম প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যদি ইনক্লুড করা যায়। আর শিক্ষা ব্যবস্থা আসলে বাংলাদেশে ওটা নিয়ে আমার বড় প্রশ্ন আছে। তো এটা যদি ইন্ডিভিজুয়ালি জীবন ভিত্তিক কিছু স্কিলের মধ্যে যদি সোশ্যাল মিডিয়া স্কিলটাও ঢুকানো যায়, ইট ক্যান বি আ ভেরি গুড থিং। আমি কিন্তু ওই প্রেক্ষাপটেই বলেছি। ধরেন আমাদের একটা সময় আজ থেকে 20 বছর আগে যে বিষয়টা প্রয়োজন ছিল সেটা নানানভাবে জানানো হতো যে এটা আমাদের প্রয়োজন। এখন আমাদের যেটা প্রয়োজন যে আমি আসলে কথা বলবো কিভাবে, সোশ্যাল মিডিয়াতে সেখানে উপস্থাপন করবো কিভাবে, এই ব্যাপারটা শেখানোর মতো কোনো মানুষ নাই। না, অনেকেই এখনো জানে না যে সে যখন আমাকে এসে গালি দিচ্ছে নিচে, এটা তার প্রোফাইলে অনেক কেউ দেখতেছে। তো এটা যে তার মস্তিষ্কের আবর্জনাটা অন্য মানুষরা দেখে ফেলতেছে, এটা কিন্তু সে বুঝতেছে না। অনেকেই জানে না এটা। দ্যাটস ওয়াই সে গালি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার মেয়ে, তার চাচা, খালা, খালু, এরাও তারা দেখতেছে, ছি এত বাজে গালি ও দিতে পারে। সো আপনার কি মনে হয় সালমান যে এভাবে একটা শেখানোর প্রক্রিয়া শুরু করা যেতে পারে? না, মানে আসলে আমাদের সমাজ গঠন হয় কিন্তু আপনি ভিডিও করে বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে না। অনেক বড় বড় ফ্যাক্টরস এখানে জড়িত। যেই দেশে আপনার শিল্পী নাই, সেই দেশে কিন্তু আপনি কখনো আর্টিস্টিক মাইন্ড চিন্তা করতে পারেন না। লাস্ট গ্রন্থমেলায় আপনি কোনো বই পড়েছেন কিনা আমার জানা নাই, বা কোনো এমন লেখক আছে কিনা যার জন্য লাইন ধরে কেউ দাঁড়িয়েছিল, নট বিকজ অফ পপুলারিটি বাট বিকজ অফ দ্য আর্ট, দ্য কালচার। আমরা হুমায়ুন আহমেদের বই পড়ে বড় হয়েছি, আমরা কিন্তু আগে কমিক্সও পড়েছি। একটা কালচার ছিল তখন। আস্তে আস্তে যখন দেশ থেকে যে কোনো ধরনের গান, লেখালেখি, ছবি তোলা, আঁকাআঁকি সব কিছু যখন বাদ হয়ে যেতে থাকে আর সব কিছু ফিল্টার হতে থাকে, আপনার মনের ভিতরে সৌন্দর্যটা আর বাকি থাকে না, বিকজ দেয়ার ইজ নাথিং টু ইম্যাজিন এনিমোর। সো যার মনের মধ্যে স্বপ্ন নাই, ছবি নাই, সে কখনো আর্টিস্টিকভাবে চিন্তাও করতে পারবে না। আর চিন্তা যদি আর্টিস্টিক না হয়, তার মুখ দিয়ে সে ভাষাটাও সৌন্দর্য থাকবে না, ভাষাটার তার দেখার যেই রুচিটা, তার দেখার যে ধরন ভঙ্গিটা, সেটাও কখনো সুন্দর হবে না, বিকজ সৌন্দর্য আমরা হারায় ফেলছি। সেই কারণে আপনি যদি এখন একটা কোর্সও কমপ্লিট করেন, যেটা 3 কোটি মানুষের কাছে, হাউ টু টক নাইসলি, হ্যাঁ, কারণ এটা তো শুধু নাইসলি টক তো হচ্ছে জাস্ট একটা বহি প্রকাশ, কিন্তু আসতে হবে তো ভিতর থেকে, আপনার বিশ্বাস থেকে, আপনার ফেথ থেকে। আপনি তো ওভাবে বড় হলেন। যেমন আমরা কয়েকদিন আগে হোয়াট ওয়াজ হিজ নেম, জামদানি, দ্য মেয়র, what's his name? আনিসুল হক। No. Zoran Mamdani. Zoran's background played a huge role on why his campaign was so artistic, because he was born and brought up in that culture, in that household, যেখানে he knew how to be artistic, how to talk nicely. বাংলাদেশে আমাদের হাউসহোল্ড তো দূরের কথা, আপনার সামনের বাসা থেকেই কখনো আপনাকে এটা অ্যালাউ করবে না, সমাজ তো অনেক পরে আসছে। সো হ্যাঁ, এগুলো শিখার ব্যাপার না, স্কুল কলেজের ব্যাপার না। ওভারঅল পুরো দেশের মধ্যে আপনার শিল্পী লাগবে, শৈল্পিক মাইন্ড লাগবে, আর ফ্রিডম লাগবে প্রচুর, নট জাস্ট স্পিচে, মনের ফ্রিডমটা লাগবে আপনার। যেমন রিসেন্টলি যে গানের টিচার একটা টপিক ছিল, এখানে আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে মানুষজন অজস্র ভাষায় গালাগালি করছিল যে আসলে গানের টিচারের দরকার নেই, এরকম। ইটস নট অ্যাবাউট আসলে, এবং আমি লিখেছিলাম যে আর একটা রবীন্দ্রনাথ, লালন কিংবা নজরুল আমাদের দেশে তৈরি হচ্ছে না। ইটস বিন ডিকেডস, আমাদের হচ্ছে না, আসতেছে না এরকম কেন এটা। এবং তারা তখন লিখছিল যে তারা কি স্কুলে যেয়ে শিখছিল রবীন্দ্রনাথ, নজরুল। ইটস নট অ্যাবাউট স্কুলে যেয়ে শেখা, ইটস অ্যাবাউট আমি যখনই এটা আমাদের ছোট বাচ্চাদের মাথায় বা আমাদের সমাজে এটা ঢুকিয়ে দিচ্ছে যে গানের টিচার অপ্রয়োজনীয়, কোনো দরকার নেই, এটা হচ্ছে একটা হয়তো মানে সেকেন্ডারি সাবজেক্ট বা দরকারই নাই, হয়তো এটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে ঢুকে যাচ্ছে যে আসলে এটা খুব অপ্রয়োজনীয় বিষয়, আমাদের সাহিত্য চর্চাটা একটা অপ্রয়োজনীয় বিষয়। তো ইটস নট অ্যাবাউট আসলে স্কুলে যেয়ে শেখা, ইটস অ্যাবাউট ওই আমাদের সমাজে ওই দর্শনটা তৈরি হওয়া যে এটা অপ্রয়োজনীয় না, এটার চর্চাটা দরকার। চমক ভাই কিছু অ্যাড করবেন? এটা আসলে স্কুলের ব্যাপারও না। ধরেন আমরাও যখন ছোট ছিলাম, আমাদের মনে হয় আশেপাশে এমন কেউ ছিল না যে গান বা নাচ শিখতে যেত না, স্কুলেও না, স্কুলের বাইরে আলাদা টিচার রাখতো, বাসায় টিচার এসে শেখাইতো। এখন মনে হয় না আপনি 10টা বাচ্চাকে জিজ্ঞেস করলে এরকম কিছু জানবেন, গানের টিচার বা আর্টের টিচার বা নাচের টিচার এগুলো নাই। এখন দেখা যাচ্ছে মানুষজন ওই কোচিং সেন্টারেই আটকানো। সো এই চর্চাগুলো আস্তে আস্তে চলে যাওয়ার কারণে না, ওই সালমান যে কথাটা বলছে আমি কমপ্লিটলি এগ্রি করি, আমাদের ওই
সংস্কৃতির চর্চাটাও নাই, আমাদের মধ্যে ওই শৈল্পিক ব্যাপারটাও নাই, আমাদের মধ্যে ওই শ্রুতিমধুর কথা যে বলতে হবে, আপনি যেভাবে কথা বলছেন এই কথাটা আপনি এখন গিয়ে বাইরে বলেন, অনেক মানুষ বুঝবেই না যে আপনি কোন ভাষায় কথা বলছেন। সো এটাও তো কিন্তু একটা আর্ট, আপনি যেভাবে কথা বলছেন এই আর্টটা পারাটাও একটা ব্যাপার, কিন্তু এই আর্টটা পারে কতজন? আমরা তো স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এসএসসি এইচএসসি পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, ইংলিশ তো আমাদের কেউ পারে না। রাইট। তো ওই স্কুলে থাকলেই যে হবে নট নেসেসারি, বাট এই চর্চাটা থাকতে হবে, জানার প্রয়োজনটা থাকতে হবে, ইচ্ছাটা থাকতে হবে। মানে গানের টিচারটা সরানো বা অ্যাপয়েন্ট করা ইটস নট দ্য মুখ্য বিষয়, ইটস অ্যাবাউট যে এটা ছড়ানো মানেই মনে হচ্ছে যে এটা আসলে প্রয়োজনীয় না, এটা অপ্রয়োজনীয় একটা বিষয়, এটা আসলে মস্তিষ্কে ঢুকায় দেওয়া হচ্ছে। কিন্তু এই যে অপ্রয়োজনীয় বিষয়, এটা যারা ভাবছেন তারাই তো আসলে বুঝেন না যে এটা খুব প্রয়োজন। তারা তাদেরকেও নিজেদেরকেও বুঝতে হবে। সমস্যাটা হচ্ছে মাঝে মধ্যে একদম গোড়ায় হয়ে যায়, গোড়ায় গলদ যেটা আমরা জানি। আমি একটু দার্শনিক বাস্তবতায় যেতে চাই, একটু ফিলোসফিক্যাল প্র্যাকটিক্যাল বিষয়ে। একটা খুব কমন প্রশ্ন আপনারা সবসময় শুনি যে জীবন মানে আপনার কাছে কি? মানে আমার কাছে প্রশ্ন, জীবন আমার কাছে, আমাদের আজকে একটা পর্ব আছে জার্নি অফ লাইফ, এটা হচ্ছে সেই পর্বের বিভিন্ন বিষয় আছে, সো টপিক আছে এখানে দেখা যাচ্ছে। তো আমরা এর পরপরই এটাই যাব, কিন্তু তার আগে একটা প্রশ্ন আমি এটা মানে যেহেতু আমি অনেক কমন প্রশ্ন বাদ দিলাম, আজকে থেকে এই কমন প্রশ্নটা, জীবন মানে আপনার কাছে কি? আমার কাছে মনে হয় যে জীবন মানে একবার মনে হয় লোভ, কখনো মনে হয় আকাঙ্ক্ষা, সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল। আমরা সবাই মনে করি আমরা জীবনকে শিখে গেছি, দেখে ফেলেছি, এটাই মনে হয় জীবন, আমি যেমনি বলি হবে জীবন বাঁচতে হবে, এটা করলে ঠিক হইতো, ওটা করলে ভুলটা হইতো না, ওর এটা করা উচিত ছিল, আমি এটা করলে কখন এখানে আসতাম না। এই পুরো দর্শনটাই হচ্ছে আসলে একটা ভুল। জীবন আপনাকে যেভাবে মানে আপনি কাটিয়ে দিয়েছেন, যেভাবে আপনি চুজ করেছেন, এর বাইরে আর কোনো অপশনও নেই, দেয়ার ইজ নো ইফস অ্যান্ড বাটস। পুরো জীবনটাই একটা ভুল, যে ভুলটা আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন প্রচণ্ড পরিমাণে সুন্দর, এতটাই সুন্দর যে আপনার মনে হবে যে পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে আপনার বেহেস্ত কত সুন্দর হতে পারে। জিনিসটা হচ্ছে কিছুটা এরকম যে পৃথিবীতেই এত ব্লেসিং, সো আপনার ওই উপরে যেই ব্লেসিংটা অ্যাকচুয়ালি আপনাকে কল্পনার বাইরে, সেটা কতটুকু মানে বড় বা বিরাট হতে পারে আর কি, সেটা বাট এটা আমার পার্সোনাল ভিউ। রাইট। চমক কি? জীবন কি? রিলস? একটা রিলস বানালাম হিন্দিতে। I love to reframe it every time somebody asks me this question, and this answer is evolving every time. Right. Every time, মানে আমার টাইমের সাথে, সময়ের সাথে, আমার বয়সের সাথে, আমি 5 বছর পরে আই উইল নট সে দিস, মানে এখন যেটা বলবো মানে জীবন নিয়ে আমার কাছে এই মুহূর্তে জীবন মানে মুক্তি, ফ্রিডম, আনন্দ, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দ নিয়ে বাঁচা, আনন্দ খুঁজে নেওয়া, এই মুহূর্তে এটাই আমার কাছে আপাতত। অ্যান্ড আমি এটাই মনে করি, আনন্দ, জীবন মানে আনন্দ। আনন্দ। আমার এই প্রশ্ন শোনার পর মনে হলো যে এটার সাথে খুব সুন্দর যায় হচ্ছে আমার মাথায় যেটা আসছে, জীবন হচ্ছে জার্নি বাই ট্রেন। আচ্ছা। কারণ ট্রেনে আপনি যতবার উঠবেন, ছোটোবেলা মানে ওই স্মৃতিগুলো মাথায় আসছে, ছোটোবেলায় যতবার উঠতাম যে একটা এক্সাইটমেন্ট নিয়ে উঠি, মাঝখানে টায়ার্ড হয়ে যায়, শেষে গিয়ে আবার এক্সাইটমেন্ট আসে যে একটা জায়গায় পৌঁছাচ্ছি। সো জীবন ইজ আ ট্রেন, জার্নি বাই ট্রেন, যে আপনি শুরু করছেন আপনার জন্ম থেকে, ডেস্টিনেশন ইজ ডেথ, মাঝখানে যতগুলো ফ্রেম দেখছেন, যতগুলো জানালা দেখছেন, ওগুলো হচ্ছে আপনার লার্নিং এক্সপিরিয়েন্স। জীবন নিয়ে কোনো ধরনের রিগ্রেট আছে যে এটা করলে এটা হতো, এটা করলে এটা? একটা জিনিস আমাকে অনেকেই সেম প্রশ্নটা করে, আর কেউ বিশ্বাস করতে চায় না। আমার সারা লাইফ আমার জীবনে কোনো রিগ্রেট, মানে খারাপ টাইমটাও আমি কেন জানি খুব সুন্দর, আমার কাছে মনে হচ্ছে এইটা না হইলে, খারাপ জিনিসটা না হলে আমি ভালো জিনিস পেতাম না, আমার কাছে এরকম মনে হয়। ইট কুড বি মাই মাইন্ডসেট, যেভাবে আমি ট্রেন করছি, বাট রিগ্রেট আমি করতেই পছন্দ করি না। আমি খুবই হোপফুল, পজিটিভ একটা মানুষ, যে খারাপ কিছু হলে আমি আরও এক্সাইটেড হয়ে যাই যে এখন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকমপ্লিশ করতে হবে, তাইলেই হচ্ছে মেবি আমি অতটুকু পাওয়ারফুল, এইভাবে দেখি। বাট আমার না, কোনো রিগ্রেট নেই, রিগ্রেট করা উচিত না। হ্যাঁ, খারাপ জিনিস থাকবে, বাট উই হ্যাভ টু বি গ্রেটফুল অ্যাবাউট অল দি আদার লাইক কারোজ অফ থিংস দ্যাট উই হ্যাভ, সেগুলো আমাদের ব্লেসিংস, অনেক ব্লেসিংস আছে লাইফে। ছোট করে আছে চমক আছে? নো রিগ্রেট? No, never. I love, I cherish, I celebrate everything I have done in my life, and whatever I have learned from my life is a lot of mistakes, so I'm looking forward to make a lot of beautiful mistakes in my life, and I will never regret about it. ওকে, জোশ। আমার কোনো রিগ্রেট নাই, বাট একটা জিনিস যেটা চেঞ্জ করতে পারবো না, ওটা নিয়ে একটা জিনিস মাঝে মাঝে আমার কথা বলিস না প্লিজ। পাসপোর্টের কালারটা, এটাই। আচ্ছা, এই কালারটা যদি ডিফারেন্ট হতো তাহলে, মানে আমি দেশ চেঞ্জ করতে চাচ্ছি না, কালারটা চেঞ্জ কালারটা যদি একটু চেঞ্জ হতো তাহলে ভালো হতো। আমরা এখন একটা চেঞ্জ আনতে চাই, সেটা হচ্ছে একটা ছোট বিরতি নিতে চাই। দর্শক, আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং তারপরে আমরা একটা মজার গেম নিয়ে ফিরে আসছি। থাকুন আমাদের সাথে, কোথাও যাবেন না।
দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন। এক ঝাঁকুনি মানুষ আছেন আমাদের সাথে, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। আমরা যেমনটি কথা দিয়েছিলাম যখন ফিরবো তখন হচ্ছে আমরা একটা গেম খেলবো। আমার হাতে অনেকগুলো কার্ড আছে, কার্ডগুলো এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে দেখালে সব হচ্ছে ব্ল্যাক। সো এই খেলার নিয়মটা হচ্ছে যে এখানে থেকে 4টা কার্ড আপনাকে নিতে হবে প্রত্যেককে, এবং এই প্রত্যেকটা কার্ডে একটা করে শব্দ আছে, এবং সেটা নিয়ে সেই শব্দটা আপনার জীবনের সাথে কিভাবে জড়িত সেই তথ্যটা আমরা একটু জানতে চাই এবং জানাতে চাই আমাদের সাথে যুক্ত থাকা দর্শক। আল্লাহ, আমি কেন ভয় পেয়ে গেলাম একটু। খুব সহজ, 4টা না? জি, যে কোনো জায়গা থেকে 4টা কার্ড দিতে পারবেন, এমন না যে বেশি উত্তর দিতে চাইলে বেশি কার্ডও রাখতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, রেখে দেন এই পাশে। হ্যাঁ, থাকুক, ঠিক আছে। কাকে দিয়ে শুরু করবো? কাকে দিয়ে না না না, আচ্ছা, চমক। চমক, হ্যাঁ, No, লেডিস why? ফার্স্ট, Oh my লেডিস God. ফার্স্ট। একদম চলো, কমন, আমরা অনেক জেন্টলম্যান। কমন সিনারিও বাংলাদেশে কোনো সিচুয়েশন হলে লেডিস আচ্ছা, ফার্স্ট। শোভন ভাই আপনাকে দিয়ে শুরু করছি। আমাকে দিয়ে আছে, আমার ওয়ার্ডগুলো হচ্ছে চান্স, কেয়ার, কমিউনিটি, ডে। চান্স, চান্স, জীবনে কি একটা চান্স নিতে চান যেটার chance। মধ্য থেকে অনেক কিছু বদলে যেতে পারে? হ্যাঁ, এটা নিজে, দেশ, কিংবা আপনি যেটা চাচ্ছিলেন সেটা যেটা সুযোগ আছে। এটা সম্পর্কে সালমান খুব ভালো মতো জানে। চান্সটা নিয়েই দেখতে চাই। কি কি সালমান ভাইকে অ্যাড করবেন নাকি? তুই বল, আজকের রিস্কগুলো সব তুই নে, তুই বল। চান্স নিতে চাই হচ্ছে, জানি না, কখনো অদূর ভবিষ্যতে যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করা ও যায়। আচ্ছা, ওইটা আমি অন্য কিছু মনে করছি, মাই ব্যাড। স্বতন্ত্রভাবে যদি কখনো নির্বাচন করতে পারি, ও হ্যাঁ, ওটাই তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এটাই আমার চান্স লিটারালি এটা নিতে কিন্তু চাই। খুব ভালো। আমি তো ভোট দিবই। মানে উই নিড মোর Exactly, পলিটিশিয়ানস লাইক দ্যাট। এই আমরা কিন্তু আজকে এরকম একটা পলিটিশিয়ান প্রচারণা দরকার। করেই ফেলতে পারি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন সৌমিক আমার আহমেদ। আমার এটার মেইন উদ্দেশ্যটা মাঝে মাঝে মাথায় আসে, মানে জানি না কতটুকু সিরিয়াস এটা জানি না, বাট আমরা তো সবসময় কমপ্লেইন করি যে আমাদের মতো মানুষ কেন পলিটিক্সে নাই। রাইট, সো আমরা যতদিন এটা নিয়ে কমপ্লেইন করব ততদিন নিজে জয়েন না করা পর্যন্ত কমপ্লেইন করে আসলে লাভ নেই। সো এই জন্য মাঝে মাঝে মাথায় আসে, বাট কতদূর করতে পারবো জানি না। আর এই চান্সটা নিতে চাই কোনো এক সময়। চান্স। কেয়ার বললে আসলে আমি আমার বাচ্চার কথাই মাথায় আসে। সো বাচ্চার উপর আসলে কিছু নেই, এই মানে এত সেলফলেস কেয়ার হয়তো আর কারোর জন্য করি না। আর কমিউনিটি, যে কমিউনিটিকে ভালো রাখতে চান, সো একজন বিইং এ লিডার, হ্যাঁ, আপনি যেহেতু লিডার হতে চান, কমিউনিটি, আমার মধ্যে কমিউনিটি ফিল, এই ওয়ার্ডটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি সবসময় সেলফের থেকে বেশি কমিউনিটির প্রতি ইন্টারেস্টেড ছিলাম। সেটা আমার ক্যারিয়ার হোক, সেটা আমার কর্মক্ষেত্র হোক, আমি সবসময় চেয়েছি যে আমাদের কমিউনিটি গ্রো করুক। আমি এখন যে ব্যবসায় আছি ওটা আমার কমিউনিটি নিয়ে। আমি যখন কর্পোরেটে ছিলাম তখন আমি আমার কমিউনিটি নিয়ে কাজ করতাম। মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন ওদেরকে কিভাবে আরেকটু উপরে উঠানো যায়, ওদের কিভাবে সুযোগ দেওয়া যায়। একটু অ্যাড করব যে দুইটা বিষয় মানে আপনাদের সাথে রিলেটেড। জি। মানে কমিউনিটি বলতে আমরা যদি একদম র ভাষায় বুঝি, জি। আপনাদের যে কমিউনিটিটা আপনারা যখন বেড়ে ওঠা, সেটাও হয়তো অনেকটা একই সাথে, একই সময়ের। তো ওই সময় থেকে দীর্ঘ বছর পেরিয়ে এখনো বন্ধুত্বটা যুগ আছে। পার হয়ে গেছে। যুগ পার হয়ে গেছে। রাইট, বন্ধুত্বটা আছে। বন্ধুত্বটাতে আমাদের আছেই। তো আমাদের আসলে সবচেয়ে বড় গুণ যেটা আমাদের গ্রুপ বা আমাদের কমিউনিটির মধ্যে যেটা ছিল, বা আমাদের বন্ধু সার্কেলে যেটা ছিল, যে আমরা আসলে একসাথে বড় হতে চেয়েছি। বড় বলতে বয়স বেশি না, বড় বলতে আমরা একসাথে বড় কিছু করতে চেয়েছি। এখানে অনেকে হয়তো এটাকে খারাপ ভাবে দেখায় যে হ্যাঁ একজন একজনকে টানতেছে, হ্যাঁ একজন একজন ক্যারিয়ার না, উঠাচ্ছে। এটা ভালো। বাট আমাদের মধ্যে এটা ছিল যে সালমান ভালো করছে, আমাদের ভালো করতে হবে, রাইট। বা আমি ভালো করছি, ওরা ভালো করতে হবে। সো এই বিষয়টা আমাদের মধ্যে সবসময় ছিল দেখেই, আমাদের ওই কমন গোলটা ছিল দেখে আমরা এতদিন ধরে একসাথে আছি। না হলে হয়তো এত বছরের ফ্রেন্ডশিপ কারো থাকে না, মানে এত বড় গ্রুপের। একজন একজন টেনে নামায় শেষটা ফেলবে। আর ডে, চাইলে শেষটা কার্ডটা হচ্ছে দেখাতে ডে, পারেন দর্শকদের। লাস্ট হচ্ছে ডে। ডে বলতে আমি আজকের দিনটা বুঝি, আজকের দিনটা অনেক কষ্টের গিয়েছে, অনেক কাজ করতে হয়েছে, না, দৌড়ে day দৌড়ে বলতে এখানে আমরা এসেছি, আসলে- লাস্টের জিনিসটা ভালো হচ্ছে আর কি। আচ্ছা, ডে বলতে এটা আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে একটা দিন থাকে মানুষ, হ্যাঁ। সে জীবন স্পেশাল মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা মনে রাখার মতো একটা দিন, সেটা যে কোনো দিন হতে পারে। আই নো, কোনটা? যেদিন ওই যে যেদিন এভরান হইতো তুই পরে কান্দি। ইয়েস, এটাই। যখন আমি শুনলাম যে আমার বাচ্চা হবে, স্পেশালি মেয়ে হবে, তখন আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, জানি না কেন। সমানে চোখ দিয়ে ওদেরকে ফোন দিয়ে হাওয়া করে কাঁদছিলাম যে আমার মেয়ে হবে, কেন জানি না। থ্যাংক ইউ, চমক। Well,
কোনটা বলবেন আগে? আপনি দেখাতে পারেন চাইলে ওকে, কি কি পড়লো আপনার ভাগ্যে। আমি বুঝতে পারছি না এটা কি দ্য আদার। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করছি, আপনি এটা পরে বলেন। আমি এটা হচ্ছে যে অন্যের বিষয়ে একটু টেক কেয়ার করা বা অন্যের সম্পর্কে জানা। আমাদের এই যে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে আমাদের খুব আগ্রহ থাকে, তো এই আগ্রহটা আমরা নানানভাবে নেতিবাচক বা ইতিবাচক দুইভাবেই প্রকাশ করি। So, আচ্ছা, দ্য আদার বলতে আমি যেভাবে চিন্তা করি, যদি এভাবে আমি জানি না আপনি এভাবে বলছেন কিনা, যেমন আমি মানুষের সাথে কথা বলতে খুব পছন্দ করি, হতে পারে। কারণ মানুষের সাথে খুব ডিপ কনভারসেশনে তার জীবনটা যাপন না করেও তা অনেক ধরনের জীবন যাপনের একটা আইডিয়া পাওয়া যায়, তার এক্সপেরিয়েন্সেস, তার লাইফের বিভিন্ন মোমেন্টস থেকে অনেক কিছু আমি শিখতে পারি। অ্যান্ড এভরি আদার পার্সন ইজ এভরি আদার স্টোরি ফর মি। সো Indeed. ইয়া, এভরি আদার ক্যারেক্টার, ওইটা আমার পোট্রে করতে হেল্প হয় অ্যাজ অ্যান আর্টিস্ট। সো ওকে, দ্য পয়েন্ট, একটা পয়েন্টে থেমে থাকা, একটা পয়েন্টে যেতে চাওয়া, ওরকম কিছু একটা। আচ্ছা, আমার কাছে মনে হয় লাইফ ইজ অ্যাবাউট 2 পয়েন্ট, ফিক্সিং 2 পয়েন্টস। কোথায় থেকে শুরু করছি, কোথায় যেতে চাচ্ছি। ইটস লাইক এই দুটা জিনিস মোটামুটি যদি ফিক্স থাকে, তারপর লাইফের জার্নি খুব সুন্দর করে করা যায়। লাইক আমি এখন এখান থেকে ধানমন্ডি যাব না উত্তরা যাব, এটা জানলে তখন আমি উবারে যাই, গাড়িতে যাই, Focus টা ঠিক রাখা। সিএনজিতে যাই, প্লেনে যাই, আমি যেতে পারবো। সো আই থিঙ্ক লাইফ ইজ, আমার জন্য লাইফ ইজ অ্যাবাউট ফিক্সিং 2 পয়েন্টস। সো ইয়া, ওকে, নেক্সট। সাইলেন্স। ইউ ক্যানট রিলেট না? That is Salman. Oh God. আচ্ছা, সাইলেন্স। ইয়া, আমি আসলে বুঝতে পারছি না, আমি রিলেট করতে পারছি না, বিকজ আই টক আ লট, বাট হ্যাঁ সামটাইমস সাইলেন্স আমাকে আমার ভেতরে যেতে সাহায্য করে। এটাও কি, আমি এটা বুঝতে পারছি না। এটা কি? অ্যাট্রিবিউশন। কন্ট্রিবিউশন মনে করছি। হ্যাঁ, আমি তাই বুঝছিলাম, আমি না, অ্যাট্রিবিউশন হচ্ছে যে আমরা আমাদের লাইফে অনেককে অ্যাট্রিবিউট করতে চাই না, আমাদের অনেক ক্রেডিট থাকে আমাদের পাশের কিভাবে মানুষটা। বলবো? ধরেন আপনাকে যে এই কন্টেন্টটা তৈরি করার পেছনে যে মানুষটা ক্যামেরায় কাজ করে, তার কিন্তু দুর্দান্ত একটা এফোর্ট থাকে, আপনাকে দুর্দান্ত রকম। আচ্ছা। তো আমরা এই অ্যাট্রিবিউশনটা অনেকটা সময় দিতে চাই না। সো এই অ্যাট্রিবিউটটা আপনি করতে পারেন নাই বা করতে চান, বা নানান ব্যস্ততায় হয় নাই অনেকটা সময়। Let যে me be very selfish on that. I want to give it to myself. ওকে, বিকজ আমার লাইফের যে কোনো সময়ে, যে কোনো সিচুয়েশনে কেউ ছিল না যখন, আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু ইজ হোল্ডিং মাই হ্যান্ড, চমক, ইউ ক্যান ডু দিস। ইয়া, সো অ্যাট্রিবিউশন টু মাই সেলফ। ওকে, নেক্সট। থ্যাংক ইউ। সুন্দর। ইমাজিন অ্যাডাপ্টেশন। সো সবগুলো সেম আমারটা, কোথায়? সবগুলো। আচ্ছা, সরি পাশে। সরি 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 আচ্ছা, আচ্ছা, আমার ফার্স্টে হচ্ছে মনস্টার। আই উড সে আমাদের সবার ভিতরে একটা মনস্টার আছে, সবারই। আপনার লাইফে মনস্টারটা কে? সবাই, আমাদের সবার ভিতরেই একটা মনস্টার আছে। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস ওয়ার্ড। বাট সবাই মনস্টারটাকে ফেসও করি না, অ্যাকসেপ্টও করি না, বিধায় আমরা সবাই একটা ভালো মানুষের মুখোশ পরে সব জায়গায় আমাদের বেস্টটা শো করি। খুব কম মানুষই আছে যে তার নিজের মনস্টারকে অ্যাকসেপ্টও করতে পারে আর সেটাকে অ্যাকসেপ্ট করে সে বাঁচতে শুরু করে। উইচ ইজ ওয়াই বিউটি অ্যান্ড দ্য বিস্টের মধ্যে আমরা মনস্টারকে দেখলেও তার মধ্যে একটা ট্রুথ খুঁজে পাই, ওইটাকে আমাদের রিয়ালিটির সাথে সাবকনশিয়াস মাইন্ড আমরা কানেক্ট করতে পারি, যে উই অল হ্যাভ আ মনস্টার ইনসাইড, যেটা মনস্টার হওয়ার মধ্যেও একটা বিউটি আছে যদি আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, অ্যাডাপ্ট করতে পারি অ্যান্ড ফেস করতে পারি। সেকেন্ড হচ্ছে চেঞ্জ। আমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে আমার চেঞ্জেস। আমি কত তাড়াতাড়ি সময় মতো সময় সাপেক্ষ চেঞ্জগুলোকে যে অ্যাকসেপ্ট করতে পারছি, যে চেঞ্জগুলো আনতে পারছি, ওটা আমাকে অনেক হেল্প করছে। দেশের মানুষের চেঞ্জ কি চান? দেশের মানুষের চেঞ্জ, দেশের এবং মানুষের। আমি কখনোই কারো থেকে কিছু চাই না। আমি যেটা চাই বলতে আমি এক্সপেক্ট করি যে একটা সময় হয়তো মানুষ নিজেকে চেঞ্জ করতে শিখবে, বাট যদি না করে থাকে তার জন্য আমি নিজে ওটাকে এক্সকিউজ হিসেবে ধরবো না। আমি আমার যত চেঞ্জ করা দরকার নিজের জন্য আমার এফর্টটা আমি দিব, বিকজ অফ মাই ওন লাইফ, আমার নিজের ফিউচার। আমি মানুষেরটা কখনো কন্ট্রোলও করতে পারবো না, অ্যাকসেপ্টও করতে পারবো না যেখানে আমার নিজেরটাই ঠিক নাই। সো আমি সবসময় আমার নিজের দিকেই ফোকাসটা রাখবো চেঞ্জেসের জন্য। প্রোটেস্ট, এটা তো আলহামদুলিল্লাহ আমাদের সবার একটা খুব ভালো এটা আপনার কাছে গিয়ে পড়লো? এটা আমার কাছে গিয়ে পড়লো। এটা কি ইয়েতে যায় না? নো, নো প্রোটেস্ট। নো প্রোটেস্ট না প্রোটেস্ট, আমি Protest. ওয়ার্ডটা দেখতেছি প্রোটেস্ট। protest, আই থিঙ্ক আমি প্রোটেস্টার, মানে আমরা প্রোটেস্ট বলতে হয়েছে কি এত নিউজ দেখে আমরা মনে করছি প্রোটেস্ট মানে রাস্তায় নেমে ওই যে আন্দোলন করা, বাট প্রোটেস্ট আসলে আমার রেবেলিয়াস মাইন্ডসেটে যারা থাকে তারা সবসময় সব ধরনের ইয়েতেই প্রোটেস্টের একটা ফেজ যায়।
এখন এই প্রোটেস্টের পরের ইয়েটা যখন আপনি বড় হতে থাকেন, যদি এরকম কোনো সিচুয়েশন বা অপরচুনিটি আসে যেখানে আমি আর সৌমিক গিয়ে রাস্তায় নেমে প্রোটেস্ট করছি, দ্যাটস বিকজ আমরা ছোটোবেলা থেকেই ওই রেবেলিয়াস ছিলাম, আমরা প্রোটেস্ট করতাম যদি আমাদের কাছে কিছু রং লাগতো। আর সেই প্রোটেস্টটাও যদি রং হয়, আমাদেরকে যদি কেউ এসে সুন্দর করে বুঝাও বলে, উই হ্যাভ দ্যাট কারেজ টু অ্যাকসেপ্ট দ্যাট মিস্টেক অ্যান্ড যে চেঞ্জের কথা বলছিলেন আগে ইয়েতে, উই ক্যান চেঞ্জ দ্যাট অ্যান্ড প্রোটেস্ট ফর সামথিং বেটার, যেটা আমাদের বেটারমেন্ট আনতে পারে। ফাইনাল হচ্ছে রেসপন্স। আমার পার্সোনালি এটার সাথে রিলেট করা একদম ইজিয়ার, বিকজ আই ক্যান রেসপন্ড টু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমরা রেসপন্স করতে চাই না, আমরা অনেক স্কেপ করতে চেষ্টা করি, রানওয়ে করার চেষ্টা করি। রেসপন্স করা উচিত, সব কিছুতে রেসপন্স করা উচিত। চাইলে সেই রেসপন্সটা আপনার আউটবার্স্ট হোক, কিংবা হয়তো আপনি কেন্দ্রে দিতে পারেন, কিংবা আপনার মনে আপনার উইক হয়ে যাচ্ছেন, বাট রেসপন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ভেঙে যেতে পারবেন না, তাহলে এটা সলভ হয় না, ডিলে করা হয়। দ্যাটস ইট। এই ওয়ার্ড গেমিংটা হচ্ছে লাইফের সাথে জড়িত, এই কারণে আমরা বলছিলাম যে আমরা মাঝে মধ্যে আমি চমক কাপুর একটা শব্দ নিয়ে একটু বলি যে অ্যাট্রিবিউশন নিয়ে আমরা কথা বলছিলাম, যে এরকম অনেক হয় যে আমি এই গেমটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে একটু মনে করিয়ে দেয়া, একটু চলার পথটাকে একটু মসৃণ করা। হয়তো ওই যে এটা চমক কাপুর, হয়তো আপনি কি এইভাবে ফর্মালি দিয়েছেন নিজেকে, একটু জানাবেন যে এই অ্যাট্রিবিউশনটা, ইয়েস চমক তোমার কোথাও না কোথাও একটা অ্যাট্রিবিউশন পাওয়া দরকার ছিল, এটা কি নিজেকে করা হয়েছে নাকি এটা প্রথম? ক্যামেরার সামনে ফার্স্ট, ক্যামেরার সামনে প্রথম। হয় না যে আমরা নানান সময় নানান ধরনের একটু ডাউন থাকি, একটু ডাউন ফিল করি, তখন আবার এই যে গিয়ার আপটা এক্সেলারেটটা হয়, সেটার ক্ষেত্রে তো নিজেদেরও একটা বড় ধরনের ইচ্ছা আছে, এটা হয়তো আমরা বলি না। আপনারা যেহেতু সেলিব্রিটি মানুষ, আপনারা তো আমি দেখি যে আচ্ছা আপনারা তো হাসছেন, আচ্ছা চমক তো দুর্দান্ত হাসতেছে, সুন্দর লাগতেছে, আরে সালমান ভাইয়ের লাইফ তো জোশ, খালি টাকা টাকা, খালি অ্যাড করলেই টাকা। এই কি যেন একটা করলো 2 দিন আগে, একজন মেয়ের সাথে বসে ইন্টারভিউ করছে, এটাও টাকা। Oh, that was brilliant. Oh my god, that was brilliant. থ্যাংক ইউ আমি নিজে কয়েকজনকে দেখাইছি, দেখো, oh my god, কি করলো এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এটা এখন টাকার জন্য একটা বিরতি নেই দর্শক, আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন আর এই ফেমাসের আয়োজন। এক ঝাঁকুনি মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে অনেক আড্ডা হচ্ছিল। এখন আমার একটা দারুণ প্রশ্ন আছে তাদের কাছে, চমকের কাছে বিশেষ করে, আমি যদি হতাম প্রধানমন্ত্রী। আমি খুব ফানি কিছু একটা অ্যান্সার দেওয়ার ইচ্ছা ছিল, বাট একটু সিরিয়াস অ্যান্সার দিই। আগে ফানিটা দাও, তারপর সিরিয়াস। দুটাই গেট টু দ্য পয়েন্ট। আমরা মনে হয় জানি পাসপোর্টের কালারটা চেঞ্জ করে দিতাম আগে। চলো, তারপর এবার মাই ভোট গোস টু ইউ। থ্যাংক ইউ। এখন আসি সিরিয়াস অ্যান্সার, সেটা হচ্ছে আমরা তো শুধু মানে অনেক পলিটিক্স নিয়ে কথা বলি, দেশের অবস্থা কীভাবে চেঞ্জ হবে, এটা সেটা অনেক কিছু। আমি আসলে এমন কিছু টপিকস নিয়ে কথা বলা শুরু করতাম বা কাজ করা শুরু করতাম, যেমন নদীটা নিয়ে, কিংবা আমরা এমন কৃষিটা নিয়ে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তো এখানে আমরা আগে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ মোটামুটি ছিলাম, এখন মোটেও না, আমাদের বীজটাও ব্রাজিল থেকে আসে। তো আমি কৃষিটাকে একটু, আমি আগে প্রথমেই কাজ করতাম কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতাম বাংলাদেশকে, কারণ আমার মনে হয় 2030-এর পরে সবচেয়ে বড় যে ক্রাইসিসটা ক্রিয়েট হবে, দ্যাট ইজ ফুড। সবাই তো কন্টেন্ট বানাচ্ছে, আমরা এখন সবাই বড় বড় দালান কোঠা বানাচ্ছি, কেউই চিন্তা করতেছে না যে এই যে জোড়াকি পোকাটা নাই, এই যে মৌমাছিটা নাই, পরাগায়ন ঘটবে না, এরপরে তো হাত দিয়ে পরাগায়ন ঘটাতে হবে, তারপর তো শস্য ফলবে না। সো দিস ইজ দ্য মেইন ক্রাইসিস। আমি কৃষিটাকে, বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতাম, এটা একদম ফার্স্ট। আর বাংলাদেশ ক্রিকেট টিমটাকে আরেকটু বেটার করতাম। কোন ক্রিকেট টিমটাকে? মহিলা ক্রিকেট টিম। মহিলা ক্রিকেট টিম। পুরুষ ক্রিকেট টিম আছে? ও এই তো সো দুইটা পয়েন্ট পেলাম না? এই তো মেইন কাজ এটা করতাম আর কি। ওকে, সৌমিক। আমি প্রাইম মিনিস্টার হলে আমি সবার আগে যেটা করতাম যে বাংলাদেশে এই প্রাইম মিনিস্টার রিলেটেড যে পলিটিক্স, এটা বন্ধ করতাম, যে শুধুমাত্র একজন প্রাইম মিনিস্টার হতে পারবে, তাছাড়া আসলে কারো যোগ্যতা থাকলেও হতে পারবে না বা হওয়ার স্বপ্নটা দেখতে পারবে না, এই জায়গাটা চেঞ্জ করতাম। তো পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতাম। রাইট। অলসো ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা, এটা তো মাস্ট করতাম আমি। ঢাকা ইজ নাও বসবাস অনুপযোগী, এটাকে আমি ডিসেন্ট্রালাইজ করতামই, ক্যাপিটালটা মানে ক্যাপিটাল সিটিটাকে। কোনটা বলবো, যেটাতে ভিউজ আসবে নাকি যেটা সত্যি? দুটাই তো শুনি। দুটোই সত্যি হচ্ছে, আমি সবচেয়ে এক্সপেন্সিভ ফ্লাইট ধরে কোথাও চলে যেতাম,
অ্যান্ড ওখানে গিয়ে শান্তিতে বসবাস করতাম প্রধানমন্ত্রী হওয়ার পরে? প্রধানমন্ত্রী হওয়ার পরপরই। আচ্ছা। আমার কোনো মন্ত্রী হওয়ার শখ, আমার টাকা পয়সা বা ইয়ের কোনো লোভ নেই। আমি যেটা মানে যেটা করি ওটাতে টাকা পয়সা এমনি আসবে সবসময়, কারণ ভ্যালু ক্রিয়েট করলে টাকা আসবে, ওটাতে ইস্যু না। বাট শান্তিতে থাকাটা আসলে টাকা দিয়ে কখনো কেনা যাবে না শান্তিটা, এটা বাংলাদেশে কখনোই সম্ভব না প্র্যাকটিক্যালি স্পিকিং। আর যদি কথার কথা যদি ধরি হাইপোথেটিক্যাল সিচুয়েশনে, যে আমার স্বপ্নে যদি আমি একটা প্রধানমন্ত্রী হয়ে যেতাম, আমি ডিক্টেটর হইতাম। আচ্ছা। একদম 100% ডিক্টেটর হইতাম। আর আমি খুবই অ্যান্টি সেন্টিমেন্ট বেস ডিক্টেটরশিপ চালাইতাম। আমি এমপ্যাথি থাকতো, সেন্টিমেন্ট বেস না। অর্থাৎ হ্যাঁ গরিব, অসহায়, দুঃখী এগুলো চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম কোন স্যাক্রিফাইসের বদৌলতে আগামী 100 বছর বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা রেজাল্ট দেখতে পারবে, যেটা হচ্ছে অনেক লং টার্ম ধরে সাস্টেন করবে আমার মৃত্যুর পরও, যেটা অনেক দেশের ডিক্টেটর বলি বা কিংশিপ বলি তাদের মধ্যে থেকে দেখতে পাওয়া গেছে। অ্যান্ড দ্য অনলি রিজন দে কুড ডু ইট, প্র্যাকটিক্যাল লজিকের সাইড থেকে বলছি, ইটস বিকজ আমি যদি সবার কথা শুনে সবাইকে ইমপ্রেস করতে যাই, আমি কোনো ভিশনারি মানুষ না, আমি জাস্ট মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করতেছি। যে একটা কারণে আমরা, ওই যে বললাম ভালো মানুষের মুখোশ, যতই আপনি মানুষের বাংলাদেশে সবাইকে ইমপ্রেস করতে গিয়ে আমরা কাজের কাজ করতে পারবো না, বিকজ সেন্টিমেন্ট এতই আমাদের ভিতরে মানে ইনজেক্টেড, এটা আমাদের ডিএনএতে এত বেশি, লজিক কখনো আমরা ফেস করতে পারবো না, আমরা কখনো সত্যিটা নিতে পারবো না, সব জায়গাতে কান্নাকাটি করে আমরা পার পেয়ে যাবো। সো ইয়া, ডিক্টেটর হইতাম 100%। বাট ডিক্টেটরটা ডিক্লেয়ার করে ডিক্টেটর, ডেমোক্রেসি বলে ডিক্টেটর না। হ্যাঁ 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 হ্যাঁ, Nice, মানে আমি nice. এটাই বলতাম, এটা তারপর ভালো। দিকে আমাকে মেরেও ফেলতো, বাট আমি ডিক্টেটরই হইতাম। রাইট। সো আপনাদের হওয়ার সুযোগ আছে। জেলেনস্কি যেহেতু হয়েছে, একটা সময় টেলিভিশনে তার অনেক উপস্থিতি ছিল। ডোনাল্ড ট্রাম্পের একটা সময় দীর্ঘ সময় ধরে টেলিভিশন এবং স্ক্রিনে উপস্থিতি ছিল, এবং সে যেহেতু প্রেসিডেন্ট হতে পেরেছে, আমরা চাই যে এই বাস্তবতাগুলো আমাদের দেশের মানুষও দেখতে পাক, সেও একজন ভাবুক যে একজন সাধারণ মানুষও একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা একদম শেষ দিকে রয়েছি, এবং সেই শেষ দিকে একটি বার্তা আপনাদের কাছ থেকে দিতে চাই আমাদের দর্শকদের। আমরা একটা নানা ধরনের সংকটে আছি, সেটি সামাজিক এবং রাজনৈতিক সংকট তো বটেই। আমরা দিন শেষে চাই যে সবাই মিলে একসাথে ভালো থাকব। সেই ভালো থাকার জন্য আপনার যেমন কিছু দায়িত্ব রয়েছে, ব্যক্তি আমি নাগরিক হিসেবে আমারও কিছু দায়িত্ব রয়েছে। শুধু রাজনীতিবিদ, দলকে বা সরকারকে দোষারোপ করে সবসময় লাভ হয় না। ব্যক্তি নাগরিক হিসেবে আমারও কিছু দায়িত্ব রয়েছে। আপনার কাছ থেকে সেই একটা বার্তা শুনতে চাই, তাতে যদি একটা মানুষও যদি একটু মোটিভেশনাল স্পিচ পায় আপনার কাছ থেকে, তাহলে আমরা একটা ইতিবাচক দিকে যেতে পারি। মোটিভেশন থেকে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের আসলে মনে রাখতে হবে যে পাওয়ারটা আমাদের কাছে। আচ্ছা, আপনি চাইলে ক্যামেরাতেও বলতে পারেন। ক্যামেরা কোনটা, এটা আমার? হ্যাঁ, দুই। আচ্ছা, সো আমার যেটা মনে হয় যে আমাদের আসলে এই কিছুদিন আগে ঘটে যাওয়া জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে পাওয়ারটা আমাদের হাতে, এবং আমরা চাইলেই পরিবর্তন করতে পারি, এবং এই পরিবর্তনটা নিজের থেকে আসতে হবে। এটা আপনি কোনো ফ্ল্যাগের, কোনো ব্যানারের আন্ডারে, কোনো দলের আন্ডারে বা কোনো পার্টির আন্ডারে না করে নিজের থেকে যদি করেন, অনেক কিছু বদলানো সম্ভব। আর ধৈর্য ধরতে হবে, কোনো জিনিস একদিনে হয়ে যায় না, এটা হতে টাইম লাগে। এই সময়টার জন্য ধৈর্য ধরতে শিখতে হবে। ওকে, চমক। কি বলবো? একটা বার্তা, যে বার্তাটা নাগরিকের দায়িত্ব পালন করতে হবে, বা নাগরিক হিসেবে তারও দেশের প্রতি কোনো দায়িত্ব রয়েছে। দেশকে একদম জেনুইনলি ভালোবাসা, অ্যান্ড ওই ভালোবাসাটা নিয়ে ব্র্যাগ না করা। মানে এটা রেসপন্সিবিলিটি। আমি দেশে জন্মাইছি, আমি দেশকে ভালোবাসবো, এটা হওয়াটা খুব স্বাভাবিক, এটা একটা বেসিক রেসপন্সিবিলিটি। এটাই পালন করা, এবং যার যার জায়গা থেকে অনেস্ট থাকা, দ্যাটস ইট। মানে আমার মনে হয় ব্যক্তি জায়গাটা ঠিকঠাক থাকলে দেশ এমনিই বদলা যাবে। সততাটা থাকতে হবে। জি, যদি প্রিভিলেজ, ক্রেডিট, ক্লেম, অ্যাকনলেজমেন্ট এগুলো কিছু চাইতে হয়, কোটা চাইতে হয়, বা আমার নিজে কোনো স্থান চাইতে হয়, সেটার পরিবর্তে দেশের জন্য কিছু না করাটাই ভালো। করলে সেলফলেসলি করা উচিত, বিকজ দ্যাটস দ্য রাইট থিং টু ডু। বাট যদি আমি কিছু একটা করে শুনাইতে চাই যে আমি এত কিছু করছি, এর বদৌলতে আমি কি পাচ্ছি, আমার কি পাওয়া দরকার, ওটা যদি ক্লেম করা হয়, তাহলে কিচ্ছু না করে ঘরে বসে থাকা ইজ মাচ বেটার। এক্স্যাক্টলি, এটা কিন্তু বললাম যে ব্র্যাগ না করা, দেশ প্রেমটা হওয়াটা মানে এটা রেসপন্সিবিলিটি। রাইট। উন্নয়ন না ডেমোক্রেসি? উন্নয়ন। চমক। উন্নয়ন না ডেমোক্রেসি? উন্নয়ন, ডেফিনেটলি। উন্নয়ন এন্ড নো ডেমোক্রেসি। আচ্ছা, ডেমোক্রেসি তো একটা কনসেপ্ট আছে, ইটস আ স্ক্যাম, বাট ওটা ডিফারেন্ট ইস্যু, ওটা পরে। এটা বললে আবার আতেলরা আমাদেরকে অনেক কিছু শেখাবে। ওটাই, মানে ইটস আ ভেরি কমপ্লিকেটেড ইয়ে, যে ডেমোক্রেসির পুরো কনসেপ্টটাই হচ্ছে আসলে ইটস অ্যান আইডিয়াল সিচুয়েশন, অফ কোর্স, বাট ইট হ্যাজ নট ওয়ার্কড এনিওয়্যার। এক্স্যাক্টলি, বাট এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে হবে যে মনে হচ্ছে এটাই ডেমোক্রেসি, এটাই, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এত সুন্দর সুন্দর দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়ে এনরিচ করবার জন্য, এবং আপনাদের সময়টা
আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকে বাংলাদেশ, আপনারাই হচ্ছে বাংলাদেশ, যারা আসলে বাংলাদেশটাকে পরবর্তীতে বয়ে নিয়ে যাবেন, বাংলাদেশটাকে ধারণ করবেন। প্লিজ দেশে থাকেন। আরিফুল হোসেনের আয়োজনে আমরা একদম শেষ দিকে রয়েছি। আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই, নাগরিক হিসেবে কিন্তু আপনারও বেশ কিছু দায়িত্ব রয়েছে এই দেশটার জন্য। এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশের মালিক আপনি, ফলে এই দেশটাকে ভালোবাসার দায়িত্বটাও কিন্তু আপনার। ফলে দেশটা কোনোভাবে অবহেলায় থাকলে, দেশটা কোনোভাবে বিপদে পড়লে, বিপদটা কিন্তু আমার আপনার সবার। দেশটাকে ভালো রাখার দায়িত্ব যেহেতু আমাদের, আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যাব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।